বন্ধ দরজায় তুমি, সপ্তম পর্ব। এই বলে শিকগুলো তুরের দিকে এগিয়ে দিতে লাগলো। একটা শিক তুরের ডান হাতে আর একটা ওর পেটের দিকে। তুর নিজেকে বাঁচানোর জন্য ছটপট করছে, এতটাই যে ওর হাত কেটে রক্ত বের হওয়ার উপক্রম, কিন্তু মুখ বাঁধা থাকার কারণে শব্দ করতে পারল না। ইশারায় না করল, কিন্তু তীব্র শুনল না। এক পর্যায়ে তুর ওপরের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। তখনই তীব্র তুরের দু হাতে শিক দুটো চেপে ধরতেই তুর চোখ বন্ধ করে চিৎকার দিল। কিন্তু অদ্ভুতভাবে হাতগুলো পোড়ার জায়গায় হাতগুলো মুক্ত হওয়ার আভাস পেল। ও চোখ খুলে তাকিয়ে প্রচণ্ড ভয়ে কোনো দিশা না পেয়ে তীব্রের গলা সজোরে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তীব্র নিজের হাত থেকে গরম শিকগুলো ফেলে নিজেও শক্ত করে জড়িয়ে ধরল তুরকে। তীব্র শিকগুলো দিয়ে তুরের হাত নয়, ওর হাতের বাঁধনগুলো পুড়িয়েছে। কারণটা ছিল তুরকে ভয় দেখানো। কতক্ষণ তুরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে বলতে পারবে না তীব্র, আর তুরও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না। তীব্র গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে তুর। চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু একটুও নড়ল না, কারণ ওর পা এখনও টেবিলের সাথে বাঁধা আর মুখও বাঁধা। তীব্র ওকে জড়িয়ে ধরা অবস্থায় এক হাত দিয়ে ওর পিঠ ধরে আর এক হাত দিয়ে ওর পায়ের বাঁধন খুলে দেয়। বাঁধা জায়গায় আলতো করে হাত বুলায়। ব্যথা পেয়ে পাটা সরিয়ে নেয় তুর। তীব্র ওকে ছেড়ে নিজেই পা ঝুলিয়ে টেবিলের ওপর বসে। তুর ওর বাম দিকে থাকার কারণে ওর বাম উরুতে তুরকে বসিয়ে ডান পা উঠিয়ে তুরকে হেলান দেওয়ায়, আর মাথার ভর সম্পূর্ণ তীব্রের ডান বাহুতে। তুর করুণ চোখে তীব্রের দিকে তাকিয়ে হেঁচকি তুলছে, কান্না থেমে গেছে। এভাবে কিছুক্ষণ তুরের দিকে চেয়ে থেকে ওর মুখের কাপড়টা খুলে দেয় তীব্র। তারপর ওর গাল থেকে লেগে থাকা চুলগুলো সরিয়ে দেয় তীব্র। ওর গালটা ধরে বলে, খুব ভয় পেয়েছিলে তাই না? তীব্র, সত্যি এমন করবে কি না? করতে চেয়েছিলাম, কারণ পারবো না তাই। অবাক চোখে তাকাই তুর। কেন ছেড়ে চলে গিয়েছিলে তুর? জানো না তোমাকে ছেড়ে আমি পাগল হয়ে যাব? তাহলে কেন করলে এমন? জানো কতটা রেগে গেছিলাম তোমার ওপর? চুপ করে আছে তুর। তুমি আমাকে বিয়ে করতে চাও না, এ কথা বলে দিতে, ব্যাস আমি মেনে নিতাম। কিন্তু নিজে বলে আশা দিয়ে তুমি সেই আশা ভেঙে ঠিক করেছো। আচ্ছা তুর, তুমি নিজে একটা কথা ভাবো তো, আমি তোমাকে আটকে রাখা ছাড়া এখন পর্যন্ত তোমার সাথে কোনো কিছু কি জোর করে করেছি? তোমার সাথে ফিজিক্যাল ইনভলভ হয়েছি, তাও কিন্তু তোমার সম্মতিতে। তুমি যদি বাধা দিতে, তোমার কি মনে হয় আমি জোর করতাম? না তুর। এবার যেন তোর আকাশ থেকে পড়ে ওর কথায়। তুমি যা চেয়েছো তাই দিয়েছি। এমনকি এত কিছুর পরও তুমি যখন বিয়ের কথা বলেছ, এক বাক্যে আমি রাজি হয়ে গেছি, কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর তুমি কি করলে? নিজের ভালোবাসার কথা বলে বিয়ের আশা দেখিয়ে নিজেই চলে গেলে। আমার রাগটা কি স্বাভাবিক নয় তুর? তুর চুপ করে আছে, কিছু বলতে পারছে না। ওর একটা কাজের জন্য আজ তীব্র ওকে অপরাধী করে দিতে চাইছে। আচ্ছা তুর, তোমার সত্যি মনে হয়েছিল আমি আজ তোমাকে আঘাত করব? একটা কথা বলো, আমার কাছে থাকা পুরোটা সময় আমি কি তোমাকে মেরেছি বা আঘাত করেছি? হ্যাঁ, বলতেই পারো তুমি যখন আত্মহত্যা করতে চেয়েছিলে আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু সেটা কেন তুর? শুধুমাত্র তোমার মাথা থেকে মরে যাওয়ার ভূত নামানোর জন্য। তাছাড়া আর কোনো দিন আঘাত দেওয়ার জন্য তোমাকে স্পর্শ করিনি। এবার তুর কাপা গলায় বলল, আমাকে আটকে রেখা কি অন্যায় নয় তীব্র? এটা শুনে আলতো হাসল তীব্র। নিজের বুকে হাত রেখে বলো, তোমাকে আটকে না রাখলে কি আমার সাথে থাকতে চাইতে?
আমি যেখান থেকে তোমাকে নিয়ে এসেছি তারপরও কি তুমি আমার হতে তুর? তীব্রের কথায় তুর ভাবনায় পড়ে গেল। সত্যি তো কথাগুলো। তীব্র ওকে ওই লোকগুলোর কাছ থেকে কিনে এনেছে, আর তুর সুযোগ পেলে যে ও পালিয়ে যেত তাও ঠিক। আর কারণ ছাড়া আঘাত বা জোর তো করেনি তীব্র। হ্যাঁ, স্বেচ্ছায়, কিন্তু তুর কেন করেছিল? তীব্রের প্রতি ফিলিংস থাকার কারণে নাকি ভয়? তাহলে কি ও অন্যায় করে ফেললো তীব্রকে ছেড়ে গিয়ে? তীব্র খুব ভালোভাবে বুঝতে পারছে ওর কথাগুলো তুরের মনে এফেক্ট করছে। মেডিসিনের কারণে বা রোবোক্যাটের কারণে তুনের মনে নিজের জন্য ফিলিংস তৈরি করতে পেরেছে তীব্র। আর এত কিছুর পর তুর তীব্রের প্রতি দুর্বল হবে, এটা স্বাভাবিক বিষয়। আর এমনিতেই ও তুর ইমোশনালি অতটা স্ট্রং নয়। তুর যে কতটা আবেগী তা এই কমাসেই ভালোভাবে বুঝতে পেরেছে তীব্র। আর ও নিজেও কি তুরের মায়ায় পড়া থেকে নিজেকে আটকে রাখতে পেরেছে? তুমি কি ভাবছো তোমাকে বন্দিনী করে ভালোবাসি? না তুর, ভালোবাসি তাই বন্দিনী করে রেখেছিলাম। নিজের ভালোবাসার মানুষকে কে ছাড়তে চাই বলো? আচ্ছা তুর, তুমি বলো, আমি যদি তোমাকে শুধু ইউজ করতে চাইতাম তাহলে তোমার এক কথায় তোমাকে বিয়ে করতে রাজি হতাম? তুর কি করবে বুঝতে পারছে না। সত্যি মিথ্যার মাঝে ঘুরপাক খাচ্ছে। তীব্রের প্রতিটি কথা ওর মনে আঘাত করছে। মন এক কথা বলছে আর বিবেক অন্য কথা। দুয়ের টানাপোড়েনে পাগল হয়ে যাচ্ছে তুর। তখনই তুরের মুখটা নিজের কাছে টেনে নেয় তীব্র। তীব্রের চোখের দিকে তাকাতেই হৃদয়টা ভেঙে যাচ্ছে ওর। নিজেকে অপরাধী লাগছে। তীব্রের চোখের কোণে জমে থাকা পানি তুরের ভেতরে হাহাকার তৈরি করছে। তুরের চোখ বেয়ে পানি পড়ল, কিন্তু সেটা কিসের বুঝতে পারল না। তখনই, আচ্ছা তুর, আমি কি তোমায় শুধু কষ্ট দিয়েছি? আমার স্পর্শে কোনোদিনও কি ভালোবাসা খুঁজে পাওনি তুমি? তোমার মনে ভালোবাসার ফুল ফোটাতে এতটাই ব্যর্থ আমি? চুপ করে থেকো না। উত্তর যদি না হয় তাহলে কোনো দিন আমি তোমাকে জ্বালাবো না। তোমার থেকে দূরে থাকার জন্য আমাকে যদি মরতেও হয় তাহলে আমি। আর কিছু বলার আগেই তুর ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এটা দেখে তীব্রের ঠোঁটের কোণে অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল। নিজেও খুব জোরে জড়িয়ে ধরল তুরকে। তুরকে কোলে করে নিজের রুমে নিয়ে আসে। ওকে বিছানায় বসিয়ে বলে, চুপচাপ বসে থাকবে, আমি এসে যেন এভাবেই দেখি। তীব্র চলে যায়। কিছুক্ষণ পর একটা বলে হালকা গরম পানি আর পাতলা কাপড়ের টুকরো এনে বাঁধা জায়গা মুছে দেয়। পায়ে হাত দিতেই তুর বাঁধা দেয়, কিন্তু তীব্রের দিকে তাকিয়ে আর কিছু বলে না। তীব্র বাঁধা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। তারপর ঠান্ডা পানি এনে তুরের মুখ সহ গলা মুছে দেয়। তুর সবসময়ের মতো অবাক হয়ে ওকে দেখছে। এর মধ্যে একজন স্টাফ এসে গরম দুধ দিয়ে গেছে। তুর না চাওয়া সত্ত্বেও ওকে খাইয়ে দেয়। তীব্র নিজের কাজ শেষ করে ওকে শুইয়ে গায়ে কাঁথা টেনে চলে যেতে নেয়। তখনই তুর ওর হাত টেনে ধরে। কোথায় যাচ্ছেন তীব্র? তীব্র ওর দিকে তাকায়, তারপর শান্ত সুরেই বলে, আমি এখানে থাকলে তোমার খারাপ লাগতে পারে। আমার ভালো লাগা খারাপ লাগার এত খেয়াল আপনার? তুর কেন বলল বুঝতে পারল তীব্র। আগে শুধু ভালো লাগার দাম ছিল, তোমার খারাপ লাগার দাম দেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু তুমি যাওয়ার পর তোমার ভালো লাগা খারাপ লাগা দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট। অন্যদিকে ফিরে কথাগুলো বলল তীব্র। যদি বলি আমার আপনার সাথে থাকতে ভালো লাগে না, আমি আমার ফ্যামিলির কাছে চলে যেতে চাই, তাহলে যেতে দেব, আটকে রাখবো না। বললাম তো তোমার খারাপ লাগাও জরুরি আমার জন্য। তুমি যা বলবে তাই হবে। আমি আমার পরিবারের কাছে যেতে চাই তীব্র। কথাটা শুনে তীব্রের রাগ উঠে গেল, কিন্তু কিছু বলল না। এটা রাগ দেখানোর সময় নয়। তাহলে নিজের হাতেই তুরকে ফিরিয়ে
পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। ও নিজের রাগটাকে শান্ত করে নেয়, তারপর তুরের কাছে গিয়ে ওর গাল মুঠোয় নিয়ে বলে, সেই তুমি কখনো আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? যাও না, না করব না, কিন্তু আমার শর্ত আছে। শর্ত মানে? ঘাবড়ে যাই তুর। আমি তোমাকে তোমার পরিবার কাছে ফিরিয়ে দেব, কিন্তু তাতে আমার কি হবে তুর? আমি যে পাগল হয়ে যাব। তুমি যাওয়ার পর বিগত 10 দিন আমি দু চোখের পাতা এক করতে পারিনি, একটা মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি আমি। আমার ঘুম আমার চোখে ফিরিয়ে দিতে হবে। মানে? বেশ অবাক হয়ে প্রশ্ন করে তুর। তীব্র উঠে ওর গালে হাত দিয়ে বলে, প্লিজ তুর, আমাকে একটু ঘুমোতে দাও। আমি না ঘুমিয়ে শেষ হয়ে যাচ্ছি। তোমাকে এনেছি একটাই কারণ, একটু ঘুম। তীব্রের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না তুর, তবে এটা বুঝতে পারছে তীব্র সত্যি বলছে। ও নির্ঘুম থাকার সাক্ষী বহন করছে তীব্রের চোখের নিচে পড়া কালি। আমি একটু ঘুমোতে চাই, যেটা তুমি ছাড়া আর কোথাও পাবো না আমি। প্লিজ তুর, দয়া করে আমাকে একটু ঘুমোতে দাও। তীব্রের কথায় সায় দিতে পারল না, কিন্তু তীব্রের ক্লান্ত চাহনি তুরকে বুঝিয়ে দিচ্ছে কতটা অসহায় হয়ে ও ঘুমোতে চাইছে। কিন্তু তুর কি বলবে তা বুঝতে পারল না। কি বলা উচিত ওর? আর তীব্রকে কিভাবে ঘুম পাড়াবে? তুরের চোখে তীব্রের চোখ আটকে গেছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তীব্র আর চেয়ে থাকতে পারল না। অদ্ভুত এক ঘোর কাজ করলো নিজের মাঝে। অজান্তেই চোখগুলো বন্ধ হয়ে আসতে চাইছে। তীব্র কাঁপা কাঁপা ঠোঁটে তুরের কপালে স্পর্শ আঁকে। তুরের নাকে আরেকটা স্পর্শ এঁকে ঠোঁটের দিকে তাকাতেই ঘোরটা আরও বেড়ে যায়। কিন্তু তুরকে অবাক করে দিয়ে তীব্রর পেটের ওপর মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বলে, আমার ঘুমের ওষুধ পেয়ে গেছি, আর সেটা হচ্ছে নেশা, অন্য কিছুর নয়, তোমার। নিশ্চুপ হয়ে যায় তীব্র। কিছুক্ষণ পর তুর উঠতে চাইলে পারে না। তীব্রকে ডাকে, দেখে গভীর ঘুমে আচ্ছন্ন তীব্র। তীব্রকে দেখে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ সে। এতটা নিশ্চিন্ত আর গভীরভাবে সুখী মানুষই ঘুমোতে পারে। তবে একটা জিনিস অবাক লাগছে, এই মানুষটা কিছুক্ষণ আগেও একটু ঘুমের জন্য ছটফট করছে, সে এতটা মগ্ন হয়ে কিভাবে ঘুমোচ্ছে? সন্ধ্যার পর 6টা বাজবে হয়তো। চারিদিকে অন্ধকার, তবুও তুরের এই সময় ঘুম আসবে না। কিন্তু তীব্রের ঘুমটাও নষ্ট করতে চাইছে না। তীব্র কতটা শান্তিতে ঘুমোচ্ছে সেটা ওর মুখের প্রশান্তি আভায় ফুটে উঠছে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ওর। এই ঘুমটা যেন অনেকক্ষণে স্থায়ী হয়, ওর এটাই তুরের কাছে চাওয়া। কিন্তু কারণটা অজানা। যদিও সব সময় সব কিছুর কারণ বাঞ্ছনীয় নয়। নিজের অজান্তেই তুরের হাত তীব্রের মাথায় প্রবেশ করে, আলতো করে টানতে থাকে। আর তীব্র পরম আবেশে ঘুমিয়ে আছে প্রাণপ্রিয়কে নিয়ে। যদিও তাকে সে নিজের বন্ধ দরজার তুমি উপাধি দিয়েছে, কিন্তু কি এসে যায় তাতে? রাত 10টা। হঠাৎ করে তুরের ঘুমটা ভেঙে যায়। তীব্রর সাথে কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। ব্যালকনির দরজার পর্দাগুলো উড়ছে এক নাগাড়ে, সাথে মেঘের থাকা থাকা চাদরটাও উকি দিচ্ছে। ঠান্ডা বাতাসে শীত শীত লাগছে তুরের। তুর উঠতে চাইলে নিজেকে তীব্রের বাম বাহুতে আবিষ্কার করল। গভীর ঘুমে আচ্ছন্ন তীব্র। এই লোকটাও না যেভাবে ঘুমাক, এক সময় দেখা যাবে তুরকে সে নিজের বাম বাহুতেই জড়িয়ে শুয়ে আছে। বলতে গেলে এটাই অভ্যেস। কথাটা ভেবে আলতো হাসে তুর। তীব্রকে এভাবে ঘুমাতে দেখে তুর নিজে নড়াচড়া করল না। তবে বাইরে থেকে আসা ঠান্ডা বাতাস ওর যেমন শীতল করছে, তীব্রেও গুটিসুটি মেরে শোয়াতে বুঝল ওরও তাই একই অবস্থা। কিন্তু বেচারা এতটাই ঘুমে মগ্ন যে কোনো খেয়াল নেই। তুর নিজের মাথার কাছ থেকে একটা কম্বল নিয়ে দুজনের গায়ে জড়িয়ে দিল। উষ্ণতা আবছা অন্ধকারে তীব্রের ঠোঁটে হাসি ফুটে উঠল। আলতো হাসল তুর।
এবার তীব্র নয়, নিজেই ওর বুকে মুখ গুজল তুর। তীব্র ঘুমের ঘোরে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণের মধ্যে তুর ঘুমের মধ্যে তলিয়ে গেল। ওদিকে তোয়া অনেক টেনশন করছে, যা কিছু বলে ম্যানেজ করেছে। সানিকে ফোন দিল কিন্তু ধরছে না, আর তুরের ফোন সুইচড অফ বলছে। হঠাৎ করে ঘুমের মাঝে তুর কাউকে খুঁজলো কিন্তু পেল না। ঘুম ঘুম চোখে পাশে ফিরে তীব্রকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু বিছানায় তীব্র নেই। তুর আশেপাশে খোঁজার চেষ্টা করতেই ব্যালকনির উড়তে থাকা পর্দার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। তুর কম্বলটা সরিয়ে আস্তে আস্তে ব্যালকনিতে গিয়ে দেখে তীব্র দুহাত গুজে দাঁড়িয়ে সামনেটা দেখছিল। তুর আসার আভাস পেয়ে নিজের চোখটা বন্ধ করে বলল, ঠান্ডা লাগছে, ভেতরে যাও। আপনার লাগছে না? কথাটা শুনে বিস্মিত হয়ে চোখ খুলল, ওর দিকে তাকায়। তুর নিচের দিকে তাকিয়ে আছে। ভেতরে যাও। তুর কোনো রেসপন্স করলো না। এটা দেখে তীব্র চেয়ারে থাকা চাদরটা তুলে তুরের গায়ে জড়িয়ে দিতে চাইল, কিন্তু তুর বলল, আমার শীত লাগছে না, আপনি বরং নিজের গায়ে জড়িয়ে নিন। কথাটা শুনে তীব্র চাদরটা নিজের গায়ে জড়িয়ে নিল। এটা দেখে তুর আবার চোখ নামিয়ে নিল। তীব্র বুঝতে পারছে ওর শীত করছে। ও কথা না বাড়িয়ে তুরকে বুকের মধ্যে টেনে দুজনকে ঢেকে দেয়। বললাম তো আমার শীত লাগছে না। আমি কখন বললাম তোমার শীত লাগছে? আসলে আমার এত বেশি শীত লাগছে যে চাদরে শীত মানছে না। তুর কিছু বলল না। তুরকে জড়িয়ে দাঁড়িয়ে রইল ও। বাতাসের বেগটাও ধীরে ধীরে বেড়ে চলেছে। তুরের মুখ ঠান্ডায় জমে যাচ্ছে, আর ওর অবাধ্য চুলগুলো তীব্রের মুখে বাড়ি খাচ্ছে। হঠাৎ করে তুরকে নিজের দিকে ফিরিয়ে ওর দিকে চাদরে সম্পূর্ণ আবৃত করে নিল। তুরের ঠান্ডা মুখটা ওর বুকে লাগতে কেঁপে উঠল আর উষ্ণতায় মিশে গেল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তুর মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলল, আপনি কি আমাকে এখানে রাখবেন তীব্র? তীব্র স্থির চাউনিতে ওর দিকে তাকালো। তুমি কি থাকতে চাও? নিশ্চুপ তুর। তাহলে রাখবো না, বাসায় দিয়ে আসবো তোমাকে। সত্যি? শান্ত গলায় প্রশ্ন করল তুর। তাহলে চলুন। কিন্তু তীব্র অনড়, আর তুরকেও যেতে দিল না। বিস্মিত হয়ে তাকালো তুর। তোমায় যেতে দেব তুর, তবে তোমার থেকে আমার কিছু চাই। কাঁপা কাঁপা গলায় তুর জিজ্ঞেস করল, কি? আর মৃদু হেসে তীব্র জবাব দিল, তোমার 24 ঘন্টার সামান্য কিছু সময়। মানে? মানে তোমাকে সারাদিনে কিছুটা সময় আমাকে দিতে হবে, আমার ঘুমের সঙ্গী হয়ে। এতটা তো বুঝতেই পারছ, তুমি আমার জন্য স্লিপিং পিল হিসেবে কাজ করো, তাই আমার ঘুমের সঙ্গী হতে হবে তোমায়। যদি তা পারো তবে আমি যেতে দেব তোমায়। সেটা কতদিন? যতদিন না তুমি মন থেকে আমার কাছে চিরদিনের জন্য চলে আসবে, ঠিক ততদিন। আজ যদি না আসি তবে? তাহলে সারা জীবন আমার ঘুমের সঙ্গী হয়ে কাটাতে হবে তোমায়। তার মানে আপনি ছাড়বেন না? একটা তাচ্ছিল্যের হাসি দেয় তীব্র। তবে যেদিন মারা যাব। কথাটা শুনে কলিজা কেঁপে ওঠে তুরের। আবার একটা হাসি দিয়ে বলে, তবে চিন্তা করো না, তার জন্য বেশি অপেক্ষা করাবো না, কারণ তোমার উপর বিশ্বাস আছে আমার। আমাকে মারার চেষ্টা তুমি ঠিক করবে, তবে একটা কথা রাখবে আমার। এই কথার উত্তর কি হয় জানা নেই, কিন্তু তীব্র নিজে থেকেই বলল, আমাকে আজ যেখানে আঘাত করো এখানে করো না। বুকের বাঁ পাশটা দেখিয়ে বলল তীব্র। আসলে কি জানো, অন্য কোথাও মারলে যদি বেঁচে যায় তাহলে ঘা শুকনোর পর ব্যথাটা চলে যাবে, কিন্তু এখানে আঘাত করলে অসুখ সারলেও ব্যথা সারবে না, কারণ বিশ্বাস ভাঙলে অনেক কষ্ট হয় তোর। আমাকে হাজার আঘাত করলেও কিছু বলবো না, কিন্তু প্লিজ এখানে না। তীব্রের কথায় ও চোখে পানি চলে এলো। শরীরের আঘাত, পুরনো মনের আঘাত না। আর তীব্র নিজের কথা বুঝিয়ে দিয়েছে, ও তুরকে ভয় পায়, তবে শরীরের আঘাতে নয়, বিশ্বাস ভাঙার আঘাত। ও তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরে। ও কি ভেবে ধরল জানে না,
তীব্র এটাকে কি ভাববে তাও জানে না। আমি যদি চিরদিনের জন্য আপনার না হই তখন? আমি জানি সেটা একদিন না একদিন ঠিকই হবে, কারণ তীব্র ঘুমের সঙ্গী করে বা জীবনসঙ্গী করে তুরকে হতে হবে। যদি বিশ্বাস না হয় তাহলে প্রমাণ করে দেব, চ্যালেঞ্জ করছি তোমায়। আর তীব্র কখনো হারে না, আর যদি হয় তা তুরের জন্য, তাহলে আমিই জিতব। জোর করবেন তাই না? না, কিন্তু এটা বলতে পারি, হয় একদিন তুমি নিজে হাতে আমাকে শেষ করবে, নয়তো নিজে আমার বন্ধ দরজার বন্দিনী হতে চাইবে। এখন দেখার বিষয় তুমি কোন অপশন চুজ করো। তুর কপালের গভীর চুমু আঁকে তীব্র। যাও ফ্রেশ হয়ে নাও, তোমায় বাড়ি দিয়ে আসবো। তারপর তীব্র তুরকে ওর চাচার বাড়িতে নিয়ে যায়। বাড়ির পাশে গাড়িতে দুজনে বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে তুর বলে উঠল, আমি আসছি। তীব্র ওর হাত চেপে ধরল। তীব্রের দিকে তাকাতেই দেখে ওর সিটে হেলান দিয়ে ডান হাতটা চোখে দিয়ে আছে। তুর কিছু বলতে যাবে তার আগেই তীব্র বলল, ক্যানাই কি বলতে গিয়েও থেমে গেল তীব্র। আমাকে একটা স্ট্রংলি হাগ দেবে তুর? তুর কি বলবে বুঝতে পারল না। ও কিছু বলার আগেই তীব্র ওকে টেনে খুব জোরে জড়িয়ে ধরল। তুর কি করবে বুঝতে না পেরে তীব্রকে আলতো করে ধরল। ঠিক তখনই আচমকা তুর নিজের পিঠে গরম পানির আভাস পায়। তার মানে তীব্র কি কাঁদছে? নিজের চোখের পানি লুকোতে জড়িয়ে ধরল ওকে। তুর কিছু বুঝে ওঠার আগেই তীব্রকে ছেড়ে বলে, চলে যাও তুর, অন্যদিকে মুখ ঘুরিয়ে। তুর আর অপেক্ষা করল না, এক দৌড়ে বেরিয়ে গেল গাড়ি থেকে। ভেতরে তীব্র ওয়েট করল না, চলে এলো সেখান থেকে। আমি জানি না তোর আজকের কাটানো সময়টা সত্যি ছিল নাকি মিথ্যে, তবে যেটা ছিল সুন্দর ছিল। তুমি যদি মিথ্যে করেও আমাকে এভাবে ভালোবাসো, আমি সারা জীবন তা সত্যি মনে করে গ্রহণ করব। ভালোবেসে যদি নিজের হাতে বিষ দাও, তবে অমৃত ভেবে তৃপ্ত হব আমি। জানো তো, ধোঁকাটা যখন জানা থাকে তখন তা পাওয়ার স্বাদ আরও তীব্র হয়। আজকেরটা সত্য হলে আমি জানি হয়তো খুব দ্রুত তা মিথ্যা ধরা দেবে। আমি তবুও চাই, কারণ তাতে আমার ভালোবাসা থাকবে। নিজের মনে ড্রাইভ করতে থাকে তীব্র। বাসায় ফিরে তুর দেখল তোয়া ড্রয়িং রুমে কপালে এক হাত দিয়ে কপাল ধরে বসে আছে। তুর খুব ভালোভাবে বুঝতে পারল যে তোয়া তার অপেক্ষায় আছে, কিন্তু ও কি বলবে সেটা বুঝতে পারল না। কারণ যাই হোক, এই মুহূর্তে তীব্রের কথা তোয়াকে জানানো যাবে না, তাহলে তীব্রের সাথে ঘটে যাওয়া সব কাহিনী বলতে হবে। কিন্তু এটা ভেবে ভয়ে ভেতরটা হালকা হয়ে যাচ্ছে। তোয়া যদি কিছু জিজ্ঞেস করে তখন কি বলবে? এসব ভাবতে ভাবতে তোয়ার ডাক শুনতে পেল। কিরে, সানির সাথে গেলি, অথচ সানিকে একবারও আমার সাথে দেখা করতে বললি না? জানিস কত টেনশন হচ্ছিল। তোয়ার কথা একটু স্বস্তি পেল তোর। তার মানে তোয়া জানে ও সানির সাথে গেছে। না মানে আপু, আমি সানিকে বলেছিলাম, কিন্তু ও শোনেনি। এই কথায় তোয়া আর তেমন কিছু বলল না, রুমে গিয়ে রেস্ট নিতে বলল। তোর একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ভেতরে চলে গেল, যা চোখ এড়ালো না তোয়ার। তোয়া খুব ভালোভাবে বুঝতে পারছে তুর মিথ্যা বলছে, আর তার কারণটাও খুব সহজ। কারণ ও বাবার কাছ থেকে নাম্বার নিয়ে সানিকে ফোন করে, কিন্তু সানিকে কল করলেও ও কল ধরেনি। প্রচণ্ড চিন্তা হচ্ছিল, কিন্তু সেটা প্রকাশ করেনি। কিছুক্ষণ আগেই সানি নিজে থেকে ফোন করে জানায় ও সারাদিন একটা কাজে ব্যস্ত ছিল, তাই ফোন ধরতে পারেনি। ঠিক তখনই গাড়ি থেকে তুর নামে। যেহেতু ও জানলার সামনে দাঁড়িয়ে ফোন করছে, তাই দেখেছে। আর ও যাওয়ার সাথে ছিল সে অবশ্যই সানি নয়, তা বলা বাহুল্য রাখে না। কিন্তু তুর দৌড়ে চলে আসা ওর মনে সংশয় সৃষ্টি করে। সকালে ঘুম থেকে উঠে তুর ফ্রেশ হয়ে খেয়ে বিয়ের কেনাকাটা দেখছিল।
তখনই ওর মনে হয় সবার জন্য কেনা হলেও ওর নিজের জন্য কেনা হয়নি, তার আগেই তীব্র ওকে নিয়ে গেছে। তখনই ননি এসে বলে, তোয়া আপু, তায়ান ভাই এসেছে, তোমার সাথে দেখা করবে, নিচে যাও। তোয়া সব কিছু রেখে বাইরের উদ্দেশ্যে পা বাড়ায়। ঠিক তখনই ননি আবার বলে, তায়ান ভাইয়া তুরকেও নিয়ে যেতে বলেছে, আর হ্যাঁ, ওনার কোনো বন্ধু এসেছে, তাই তাড়াতাড়ি। কথাটা বলেই চলে গেল। তোয়া তুরকে যেতে বলে পরে আসছে। তোয়া একাই চলে যায়। কিছুক্ষণ পর ননি তুরকে ডাকে, তায়ান ভাইয়া চলে যাবে, তোকে দেখতে চায়। আচ্ছা চল। তুর ওড়নাটা মাথায় দিয়ে নেয়। এই বাড়িতে এটাই নিয়ম। তুর নিচে গিয়ে তায়ানকে সালাম দেয়। ভাইয়া ভালো আছো? অনেক দিন পর দেখলাম। জানো, তোয়া আপু যখন অন্য একটা ছেলের সাথে বিয়ের কথা হয়েছিল অনেক রাগ হয়েছিল, কিন্তু সেদিন বিয়েটা হয়নি। তুমি জানো আমি কতটা খুশি? তুরের কথায় তোয়া চুপ হয়ে গেল, কিন্তু তায়ান মৃদু হেসে জবাব দিল, আসলে দেখতে চেয়েছিলাম তোমার আপুকে অন্য ছেলের ঘাড়ে চাপানো যায় কিনা, কিন্তু দেখো তা তোমার আপুর পছন্দ হলো না, সে আমার ঘাড়ে ওঠার জন্য বসে রইল। কথাটা বলেই তায়ান হাসা শুরু করলো, সাথে তুরও তাল মেলালো। তখন তায়ান আবার বলল, তবে তুমি আমার কথাটা রাখলে না তুর। কই ভাবলাম তোমাকে আমার বন্ধুর মিষ্টি বউ করে নেব, কিন্তু তুমি সেটা ওই ছেলেটা পণ্ড করে তোমাকে ছো মেরে নিয়ে চলে গেল। কিন্তু আমি শিওর যার জন্য ঠিক করেছিলাম সে যদি আগে তোমাকে দেখতো তাহলে কাউকে নিতে দিত না। কথাটা শুনে তুই চুপ হয়ে গেল। তায়ান বুঝতে পারলো ওর খারাপ লাগছে, তাই তায়ান কথা ঘুরিয়ে বলল, আমার ফ্রেন্ড আজ তোমার সাথে দেখা করতে এসেছে। কেন? আসলে আমি নিয়ে এসেছি। আগে আসতে চাইতো না, কিন্তু আজ এসেছে, হয়তো আমার বিয়ের জন্য। তখন ননি বলল, হ্যাঁ রে, তুই যখন হারিয়ে গেছিলিস তখন উনি অনেক হেল্প করেছেন। কিন্তু ডক্টর রায়ান কোথায়? তখনই তীব্র এসে বলে, আমার খোঁজ করা হচ্ছিল বুঝি? কণ্ঠস্বরটা পেয়ে তুর থমকে গেল। ওর পুরো শরীর কাঁপতে লাগলো। অজানা এক ভয় নিয়ে সামনে থাকা মানুষের দিকে তাকালো তুর, আর তার চেহারা দেখে কলিজা কেঁপে উঠল তুরের। ও বসা থেকে দাঁড়িয়ে গেল, অস্পষ্ট সুরে বলে উঠল, তীব্র। তুরের পুরো শরীর কাঁপছে। এই ঠান্ডার মাঝেও তুরের শরীর ঘামতে থাকে। তীব্র শুধু হালকা হেসে স্বাভাবিকভাবে সোফায় বসল। তুরের দাঁড়িয়ে থাকা দেখে তীব্র বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন, বসো। তোয়া এবার রেগে গিয়ে তুরকে টান দিয়ে বসিয়ে বলল, কি হয়েছে রে তোর? বাড়িতে গেস্ট এসেছে আর তুই? না মানে আপু, হয়েছে, চুপচাপ বস। এরপর ওরা সবাই কথা বলতে লাগলো। তুর শুধু নিচের দিকে তাকিয়ে হাত ঘষছে, আর তীব্র তুরকে তখন থেকে ওদের কথায় তাল মিলিয়ে তুরকে দেখে যাচ্ছে। তখনই তোয়ার মা এসে বলল, তায়ান, তীব্রকে উদ্দেশ্য করে, দেখো এসেছো যখন তাহলে দুপুরের খাবার খেয়ে যাবে, নইলে কিন্তু। তীব্র হালকা হেসে বলল, ঠিক আছে। আচ্ছা এই বাড়িটা অনেক পুরনো। তখনই ননি জবাব দিল, আমার নানু বানিয়েছিলেন। বুঝতেই পারছি। আচ্ছা আমি কি বাড়িটা একটু ঘুরে দেখতে পারি, যদি আপনাদের কারোর সমস্যা না হয়? তীব্রের কথায় তায়ান এমন একটা রিয়াকশন দিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতা অ্যাডলফ হিটলার ইহুদি হত্যা না করে বরং তাদের পুরস্কৃত করতে চাইছে। কিরে এভাবে দেখছিস কেন? না, আমি কি তোর জায়গায় অন্য কাউকে নিয়ে চলে এলাম নাকি আজ ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে, যা বলছি তাতেই রাজি? তার উপর আবার এই বাড়ি ঘুরে দেখার ইচ্ছে। হ্যাঁ রে, তোকে জাদুঘরে নিয়ে গেলেও তো তুই দর্শনার্থীদের মতো না থাকা অ্যান্টিক পিসের মতো বিহেভ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকিস, কিন্তু আজ কি হলো? আমি যাই করি, কিন্তু তোর কথা আমার ঋদ্ধর মতো লাগছে। তখনই তোয়া বলল, প্রবলেম কেন হতে যাবে? আপনি চাইলে দেখতে পারেন, আর বাড়িটা বড় বাগান আছে, আপনার ভালো লাগবে। আমি বাড়ি ঘুরিয়ে দেখাবো, নিমি বলে উঠল। তোয়া বুঝল নিমি আর ননি যে কোনো কাউকে
পাঠালে দুজনে কোনো না কোনো উল্টোপাল্টা কথা বলবে, আর সেটা ওদের ভাবসাবে প্রকাশ পাচ্ছে। তাই ও তুরকে বলল। এটা শুনে তুর ঘাবড়ে গেল। ও কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই তীব্র বলে উঠল, তাহলে চলো, তুর বাড়িটা একটু ঘুরে দেখব। তুর কিছু বলতে পারল না। এখন না করার মানে তীব্রকে অপমান করা। তাই তুর কথা না বলে হাঁটা দেয়। ওর পেছনে যায় তীব্র, ঠোঁটের কোণে আলতো হাসি। তায়ান যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। তাহলে কি তুরকে ওর ভালো লেগে গেছে? কিন্তু তুর বাড়ির ভেতরটা ঘুরে দেখাতে ঠিক তখনই উপরে গেল। ঠিক তখনই তীব্রর হাত ধরে তোয়ার রুমের মধ্যে নিয়ে গেল। কি করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেললে। আর আপনি এখানে? অনেকক্ষণ নিজের কান্নাটা চেপে রাখলেও এবার আর পারল না তুর, কেঁদেই দিল। আপনি তায়ান ভাইয়ের সেই ফ্রেন্ড, অথচ আপনি। তুর ওকে ছেড়ে চলে যেতে নেয়, কিন্তু তীব্র ওকে টেনে জড়িয়ে ধরে নিজের মধ্যে আবদ্ধ করে। সরি তুর, আমি জানতাম না যে আমি যাকে আটকে রেখেছি সে তোয়ার বোন, মানে তুমি। জানতেন না আপনি? কাঁদতে কাঁদতে। দেখো, তায়ান যখন সুস্থ হয়ে ফিরেছিল তখন তোয়া তোমাকে খোঁজার জন্য আমার কাছে এসেছিল, আর আমি তখন জানতে পেরেছি তুমি তোয়ার বোন। তাহলে কেন ফিরিয়ে দেননি? কারণ ততদিনে আমি জানতে পেরেছি নিজেকে সম্পূর্ণভাবে তোমার সাথে জড়িয়ে ফেলেছিলাম, আর তুমিও আমাকে ভালোবাসতে শুরু করেছিলে। তাই ভেবেছিলাম তোমাকে বিয়ে করে তারপর আমি তোমার পরিবারের কাছে তোমাকে ফিরিয়ে দেব। কিন্তু তুমি তার আগে কেন এসেছেন এখানে? তোমার জন্য। আমাকে নিজের বন্দি বানানোর জন্য? না তুর, তোমার পরিবারের সম্মতিতে তোমাকে বিয়ে করে নিজের বউ বানানোর জন্য। আমি শুধু তোমার অপেক্ষায় আছি। তুমি যদি হ্যাঁ বলো তাহলে। ছাড়ুন আমাকে, দরজা খোলা আছে, কেউ এসে পড়লে। তীব্র তুরকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায়। তারপর নিজের পকেট থেকে একটা পেন্ডেন্ট বের করে তুরের গলায় পরিয়ে দেয়। এটা কি? মুখ দেখার উপহার। মনে করো আজ ছেলেপক্ষ তোমাকে দেখতে এলো, যার সাথে ধর্মীয় অনুযায়ী বিয়ে করবে তুমি। তুরের প্রচণ্ড কান্না পাচ্ছে। তুর কিছু বলতে যাবে তখনই তোয়া ডাক শোনে। ও দ্রুত চোখে জল মুছে তোয়ার কাছে যায়। তীব্রও নিচে নেমে আসে। ওকে বাগান দেখানোর কথা বললে না করে দেয়। তারপর ওদের সাথে গল্প করায় মেতে ওঠে। তুর ওর শরীর ভালো লাগছে না বলে চলে যায়। দুপুরের খাবার তায়ান আর তীব্র একসাথেই ওদের বাড়িতে করে। তুরের দিকে খেয়াল করলে দেখে ওর প্লেটে আঙুল রাখা কাটতে ব্যস্ত, খাওয়ায় কোনো মনোযোগ নেই। তুরের দিকে খেয়াল করলে দেখে ও প্লেটে আঙুলের রেখা কাটতে ব্যস্ত, খাওয়ার কোনো নাম নেই। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যায় তীব্র। রেস্ট নিয়ে যেতে বললেও না করে দিয়ে চলে যায়। তাই তায়ানও বেরিয়ে যায়। ওরা যাওয়ার পর তোয়া তুরকে টেনে রুমের দরজা লক করে দেয়। তারপর বেশ গম্ভীর গলায় জিজ্ঞেস করে, তুই ডক্টর রায়ানকে চিনিস তুর? তোয়ার এই কথায় চমকে ওঠে তুর। হঠাৎ আপু এই কথা জিজ্ঞেস করছে কেন? কিরে, বলছিস না যে তুর ডক্টর রায়ানকে চিনিস কি না? আসলে আপু, রাতে তীব্র নিজের রুমে বসে কাজ করছিল, তখনই ঋদ্ধ আসে। ওকে তীব্র সমস্ত কাজ বুঝিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলো ঋদ্ধ ওর আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো ও কিছু বলতে চায়। কিছু বলবে? স্যার, আপনি তুরকে বিয়ে করবেন, তাহলে এত ঝামেলা কেন পোহাচ্ছেন? ওর ফ্যামিলিকে বিয়ের প্রস্তাব দিলে নাচতে নাচতে বিয়ের জন্য রাজি হবে না মানে? আমি কোনো ঝামেলা চাই না, তাই এসব করছি। যেহেতু ওরা জানে সানিকে তুরের বিয়ে ভাবে, আর এটা জানে তুর এতদিন সানির বাড়িতে ছিল, তাই ওরা সানির সাথেই তুরের বিয়ে দিতে চাইবে। তাহলে সেটা তোমার ভাবতে হবে না, যাও তুমি। কিন্তু ঋদ্ধ। ওকে স্যার। ঋদ্ধ চলে গেল। ঠিক তখনই তীব্র নিজের মনে বলল, তুমি বুঝবে না ঋদ্ধ,
তুরের ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব পাঠানোর আগে তুরকে দুর্বল করাটা জরুরি, আর তাই জন্য আমার প্রতি ওর অনুভূতি কাজে লাগিয়ে ওকে দুর্বল করতে চেয়েছি। কারণ আমি যদি ওর ওপর ডিসিশন চাপিয়ে ওকে বিয়ে করার প্রস্তাব দিই আর জেদে ও যদি সবাইকে সবটা বলে দেয়, তাহলে সবটা আমার হাতের বাইরে চলে যাবে। যাকে খোঁজার জন্য আমি সবাইকে হেল্প করেছি, অথচ সে আমার কাছেই বন্দি ছিল, এটা কারোরই কাম্য হবে না। পরের দিন তীব্র তুরের বাড়ি যায়। ওকে দেখে সবাই বেশ খুশি হয়। তখন তীব্র তুরের চাচা আর ওর বাবা মায়ের সাথে কথা বলতে চায়। তীব্র দেখে মনে হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। তীব্রের সাথে তায়ানও এসেছে, তবে সেটা কেন সে জানে না। তখনই তোয়া বাবা বলে উঠল, তায়ান আর তোয়ার বিয়ে নিয়ে কিছু? ওকে থামিয়ে দিয়ে বলল, আমি তায়ান আর তোয়ার বিয়ে নিয়ে কিছু বলতে আসিনি। তাহলে? আমি আপনার ভাতিজি তুরকে বিয়ে করতে চাই। কথাটা শোনা মাত্র ওনাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তীব্র সব জেনেও? ওনাদের অবাক হওয়ার কারণটা বুঝতে পারল তীব্র, তাই নিজে থেকে বলল, আমি তুরের মতামত জানতে চাই। যদি আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, আর যদি আগের কথা ধরে বসে থাকেন তাহলে। তখনই তোয়া বলে ওঠে, উই আর সরি মিস্টার রায়ান, কিন্তু আমার বোনের বিয়ে অলরেডি সানির সাথে ঠিক হয়ে গেছে, আর তাই আমাদের পক্ষে আপনার সাথে তুরের বিয়ে দেওয়াটা সম্ভব না। সেটা আমি তুরের কাছ থেকে জানতে চাই। তুর, তুমি কি আমাকে বিয়ে করবে? তুর এবার তোয়ার দিকে তাকায়, আবার তীব্রের দিকে। তোয়া বলে উঠল, বল তুর, তুই ওনাকে নয় সানিকে বিয়ে করবি, বল। তুর কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। এটা দেখে তীব্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, কিন্তু কিছু বলল না। তায়ান নিজেও অবাক তীব্রের এই প্রস্তাবে, আর তোয়া কিভাবে এতটা স্পষ্ট করে তীব্রকে ফিরিয়ে দিল। তীব্র তুরের বাবা মায়ের কাছে জানতে চাইল, আপনারা আপনাদের মেয়েকে কি আমার সাথে বিয়ে দিতে আপত্তি আছে? এটা শুনে তুরের বাবা বলে, তোমার সাথে বিয়ে দিতে তেমন কোনোভাবে কোনো আপত্তি ছিল না, কিন্তু আমি তুরের অমতে। তীব্র কিছু বলল না, নিজের রাগটাকে কন্ট্রোল করতে চাইল। এই প্রথম নিজেকে ছোট মনে হচ্ছে তীব্রের, প্রথম কোনো কিছুর জন্য আরেকজনকে চাইছে। তীব্র রাগটা আরও বেশি লাগছে তুরের ওপর। ওর মতে তুরের বিয়ে না করার কারণ ছিল না। ও তুরের দিকে তাকাতেই দেখে তুর নিচের দিকে তাকিয়ে কাঁদছে। ভালোভাবেই বুঝলো এটা তুরের মর্জিতে হচ্ছে না। তোয়ার দিকে তাকাতেই ওর ঠোঁটে একটা অদ্ভুত হাসির আভা দেখতে পেল। তীব্র তায়ানের দিকে তাকাতেই ওর বাড়ি থেকে বেরোতে চাইল। ঠিক তখনই একটা ফোন আসে। তীব্র ফোনটা রিসিভ করতে, থানা থেকে বলছি, আপনার নামে একজন মেয়ে কমপ্লেন করেছে আপনি তার বোনকে আটকে রেখে টর্চার করেছেন। আপনাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে, কাইন্ডলি যদি আসতেন। আমি আসছি। তুরের দিকে তাকিয়ে ফোনটা নামিয়ে নিল। তুরের ভয়ে কলিজা কেঁপে উঠেছে। তায়ান, আমি আসছি। কোথায় যাচ্ছিস? মেয়ে দেখতে এসেছি, তার গিফট আনতে যাচ্ছি। মানে? কোনো কথা না বলে বেরিয়ে আসে, নিজের গাড়িতে বসে থানার উদ্দেশ্যে বেরিয়ে গেল তীব্র। কালকের ঘটনা। কালকে যখন তোয়া তুরকে জিজ্ঞেস করেছিল, কিরে তুই ডক্টর রায়ানকে চিনিস? না আপু। কথাটা শোনা মাত্র সজোরে তুরের গালে থাপ্পড় বসিয়ে দেয় তোয়া। আমাকে মিথ্যে বলছিস যে তোর থেকে তোকে ভালো করে চেনে? কাল তুই সানির সাথে যাসনি, তুই ডক্টর রায়ানের সাথে গিয়েছিলি, কারণ যে গাড়িতে আজ আমি ডক্টর রায়ান এসেছে ঠিক সেই গাড়িটা কাল তোকে নামিয়ে দিয়েছে। আর আমি সানিকে ফোন দিয়েছিলাম, ও স্পষ্টভাবে জানিয়েছে তুই আর সানির সাথে নেই। আপু আসলে কাঁদতে কাঁদতে, কোনো মিথ্যে কথা না। এই লকেট উনি তোকে কেন দেবে? এই লকেটটা মিনিমাম 10 লক্ষ টাকার হবে। এত দামি জিনিস তোকে কেন দেবে বল? তার মানে এটাই ধরবো তুই সানিকে ঠকিয়ে ডক্টর রায়ানের সাথে। তখনই তুর গিয়ে তোয়ার পা জড়িয়ে ধরে। আপু তুই আমাকে ভুল বুঝিস না, আমি কোনো অন্যায় করিনি। এটা দেখে তোয়া নিজের রাগটাকে কন্ট্রোল করে তুরকে ওঠায়, তারপরে বলে, তাহলে সত্যিটা কি বল? সত্যিটা হলো সেদিন বিয়ে থেকে আমাকে কিছু লোক তুলে নিয়ে যায়, জানি না কেন ওরা
নিমি আর ননিকে ছেড়ে দিল, কিন্তু আমাকে ওরা কিছু লোকদের হাতে তুলে দিল, যারা আমাকে একটা হোটেলে নিয়ে বিক্রি করে দেয়। আর সেখান থেকে তীব্র মানে ডক্টর রায়ান আমাকে কেনে। তারপর সব কথা তোয়াকে খুলে বলল। ওর বিয়ে থেকে পালানো কথাগুলো শুনে তোয়ার গায়ে আগুন জ্বলে ওঠে। যে তুরকে খোঁজার জন্য ও তীব্রকে কাছে ছুটে গেছিল, সে নিজেই ওর বোনকে আটকে রেখে তুরকে খোঁজার মিথ্যে নাটক করলো। আপু, উনি এখন আমাকে বিয়ে করতে চায়। তাই কি? তাই তুই নাচতে নাচতে রাজি হয়ে গেলি? কতটা নোংরা হলে এরকম কাজ করা যায় তার ধারণা আছে তোর? আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। ছি। তোর কোনো কথা বলতে পারলো না, শুধু কাঁদতে লাগলো। তখনই তোয়া বলল, তোকে কিছু করতে হবে না, এবার যা বলার যা করার আমি করব। কিন্তু আপু, উনি আমাকে ভালোবাসে। আর তাই ভালোবাসি শব্দটা শুনে যেন তোয়ার মেজাজ আরও গরম হয়ে যায়। ও খুব জোরেই তুরকে আরেকটা থাপ্পড় দেয়। তুর টাল সামলাতে না পেরে উপুর হয়ে বিছানায় পড়ে যায়। তোয়া রাগে ফোঁস করতে করতে বলে, ভালোবাসা? আরে বোকা মেয়ে, তোকে আমাকে এখনও বোঝাতে হবে ওই লোকটা তোকে ভালোবাসে না, শুধুমাত্র তোকে ইউজ করতে চাইছে। তোয়ার এমন কথাই তুর উপুর হয়ে বিছানার চাদর খামচে কাঁদতে থাকে। কান্না গলায় আবঝাভাবে বলে, কিন্তু আমি তো। তুরকে এভাবে কাঁদতে দেখে বুকটা ছিঁড়ে যাচ্ছে তোয়ার। নিজের চেয়েও বেশি ভালোবাসে ও তুরকে। ওর কান্না নিজের মনও দুর্বল হয়ে এলো, তাই ওর পাশে শুয়ে তুরের মাথায় হাত দেয়। শান্ত ধীর কণ্ঠে তুরকে বলতে শুরু করে, না তুই ওকে ভালোবাসিস আর না উনি তোকে ভালোবাসে। উনি তোকে ইউজ করার জন্য ব্রেন ওয়াশ করেছে, আর তুই সেটাকেই ভালোবাসা ভেবে তার কথায় কাঠের পুতুলের মতো নাচছিস। তোর কিছু বুঝতে পারছে না। ও শুধু তোয়ার কথা শুনে কাঁদছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সবই গুলিয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে তীব্র ওকে ইউজ করেছে, আরেকবার মনে হচ্ছে তীব্র ওকে সত্যিই ভালোবাসে। কোনটা যে ঠিক তা বোঝা তুরের জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে। ও সোজা হয়ে তোয়াকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যি বুঝতে পারছি না রে আপু, কোনটা ঠিক আর কোনটা ভুল আমি জানি, কিন্তু আমার সাথে কেন এমন হতে হলো বলতে পারবি? আমি কি অন্যায় করেছি? এভাবে কেন শেষ হয়ে গেল আমার জীবন? বাবা মা যখন জানবে সবটা কি হবে? তোয়া কিছু বলল না। এই উত্তরটা ওর জানা, কিন্তু দেওয়ার মতো সাধ্য ওর নেই। মাথায় বিলি কাটতে থাকে তোয়া। একসময় বুঝতে পারে তুর ঘুমিয়ে গেছে। ও তুরের বালিশে শুয়ে থাকা কাঁথাটা টেনে দেয়। তুরের চোখে ঘুম নামলেও ঘুম নেই ওর চোখে। কাল কি হবে এই ভেবে ওর বুক কাঁপছে, কিন্তু তীব্রকে এমনি এমনি ছেড়ে দেবে না ও। ওর বোনের সাথে যা হয়েছে তার মাসুল ওকে দিতে হবে। এরকম ভাবনা মনে পোষণ করে কখন ঘুমিয়ে গেল জানা নেই। বর্তমানে আজকে যা ঘটেছে তাতে যে তীব্র চুপ করে থাকবে না সেটা ভালো করেই জানে তুর ওনাকে ছেড়ে আসার পর তীব্র যেভাবে ওর জন্য মরিয়া হয়ে উঠেছিল, তাতে সামনে খারাপ কিছু অপেক্ষা করছে। ওদিকে তীব্র তায়ানকে না নিয়ে সোজা থানায় গেল, আর যাওয়ার আগে ঋদ্ধকে কল দিল। তীব্র যে থানায় কমপ্লেন করা হয়েছে সেই থানার ইন্সপেক্টরের কেবিনে ঢুকে গেল। এটা দেখে উনি বেশ রেগে গেলেন। এটা কি ধরনের অসভ্যতা! তীব্র ওনার কথায় কেয়ার না করলেও নিজেকে শান্ত করে নিল। ও চায় না তোয়ার রাগ কোনো আইনের লোকের উপর দেখাতে। বিনা কারণে পাওয়ার বা রাগ দেখানোর মানসিকতা ওর নেই। তাই ও শান্তভাবেই বলল, আমি ডক্টর রায়ান। এটা শুনে ইন্সপেক্টর কিঞ্চিত ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফাইল দেখতে দেখতে বলে, অনেক নাম শুনেছি আপনার, আজ দেখেও নিলাম। সে যাই হোক, আপনি তো সেই যার নামে একটা মেয়েকে আটকে রেখে হ্যারাস করার কমপ্লেন আছে। এটা শুনে তীব্রের ঠিক লাগলো না। ও ভালোভাবে লোকটাকে দেখলো। বয়স বেশি না, দেখতে সুদর্শন, আলাদা একটা অ্যাটিটিউড আছে যুবকের মাঝে। সাইনের দিকে খেয়াল করে দেখলো, নাম শাওন সাইমান। বোঝাই যাচ্ছে নতুন জয়েন করেছে, রক্ত বেশ গরম। যা হয় আর কি। তবে ওর কথায় কেন জানো না ভালো লাগলো না তীব্রের। সাধারণত পুলিশের ব্যাপারে কম ধারণা নেই ওর, আর এর সাথে তর্কে যাওয়াটা বেমানান।
তীব্র কিছুটা বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? এটা শুনে ইন্সপেক্টর নিজের চেয়ারে বসলো, তারপর বলল, আপনার নামে কমপ্লেন এসেছে আপনি একটা মেয়েকে জোর করে আটকে রেখে তার সাথে অশোভন আচরণ করেছেন। তীব্র ঠান্ডা মেজাজে উত্তর দিল, এটা কি আপনাকে ওই মেয়েটা নিজে বলেছে? কিছুটা সংকোচ নিয়েই বলল, না, ওর বোন বলেছে। ও। কিছুটা তাচ্ছিল্যের সুরে কথাটা বলে তীব্র আবার জিজ্ঞেস করলো, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আমি এমন কিছু করেছি? ইন্সপেক্টর সাইমন একটু বিরক্ত নিয়ে জবাব দিল, না, আপনাদের মতো লোকের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যে সহজ না তা জানা, তাই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা। তা বলুন, কি জিজ্ঞেস করতে চান? পায়ের ওপর পা তুলে বলল তীব্র। এটা দেখে সায়নের কিছুটা ইগোতে বাঁধল, কিন্তু নিজেকে শান্ত রেখেই বলল, আপনি কি তুর নামের মেয়েটাকে চেনেন? আর ওনারা যা বলছে, হ্যাঁ, আমি ওই মেয়েটাকে চিনি। ও আমার ফ্রেন্ডের হবু বউয়ের চাচাতো বোন। তবে ওকে চিনি মাত্র 2 দিন আগে থেকে। এর আগে শুধু ওকে ছবিতে দেখেছিলাম, কারণ ওর বোনের কথায় আমি মেয়েটাকে খোঁজার চেষ্টা করেছি। আর তা কেন সেটা আপনাদের পুলিশ রেকর্ডে আছে। আমার কিছু বলার নেই আর। এবার আমি আসি। তীব্র চেয়ার থেকে উঠে বাইরে যেতে নেয়, তখনই সায়নের ডাকে থেমে যায়। ডক্টর রায়ান, আমি যদি কোনোভাবে প্রমাণ পাই তুই সত্যি বলছে, তাহলে অন্তত আমি আপনাকে ছেড়ে দেব না। এটা শুনে তীব্র পেছনে ঘুরে ওর দিকে ফিরে বলল, ইয়া শিওর, সাক্ষী প্রমাণ এনে প্রুফ করো। আপনার কিছু করতে হবে না, আইনের প্রতি সম্মান জানিয়ে আসবো। আরেকটা কথা, যা নিয়ে কথা বলবেন তা নিয়ে আগে ভালোভাবে জেনে নেবেন। এটা বলে তীব্র বেরিয়ে এলো থানা থেকে। এখন এসব নিয়ে ভাবলে হবে না, সমস্যাটা জ্বরটা আগে উপড়াতে হবে, তোয়ার ব্যাপার আগে সামলাতে হবে। ওদিকে সায়নের প্রচণ্ড রাগ লাগছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু এটা বুঝতে পারলো কোথাও না কোথাও বড় কোনো সত্য আছে। ডক্টর রায়ান, আমি যদি একটা সুযোগ পাই সেদিন আপনাকে বুঝিয়ে দেব। পরের দিন সকালে তোয়া বাইরে বেরিয়ে রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো। রাস্তাটা বেশ ফাঁকা। হঠাৎ করে কোথা থেকে একটা গাড়ি এসে তোয়ার সামনে থামলো। গাড়িটাকে দেখে কিঞ্চিত ভ্রু কুচকালো তোয়া। এমন একটা অস্বস্তি নিয়ে ওখান থেকে সরে আসতে চাইলো, কিন্তু তোয়া সামনে এগোতেই গাড়ির দরজা খুলে 2 জন লোক তোয়াকে ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটল, তোয়া কিছু বোঝার আগেই কেউ ওর নাকে একটা রুমাল চেপে ধরল। তোয়া কয়েকটা শ্বাস নিয়ে মুহূর্তেই জ্ঞান হারালো। হঠাৎ পানির ছটকায় জ্ঞান ফিরে আটকে উঠল তোয়া। এভাবে মুখে পানির ঝাপটা পড়তে হাঁপাতে থাকে। পরক্ষণে দেখে সামনে একটা কালো ফর্মাল পোশাকে লোক, যার চোখে সানগ্লাস, কানে ব্লুটুথ। দেখেই বোঝা যাচ্ছে এ একজন দেহরক্ষী, কিন্তু এটা জিনিস লোকটার সাথে বড্ড বেমানান হচ্ছে তার হাতে থাকা বালতি। বুঝতে বাকি থাকে না ওর গায়ে পানি এই লোকটা হাতে থাকা বালতি থেকে এসেছে, কিন্তু কেন? মনে হাজারটা প্রশ্ন নিয়ে তোয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই লোকটা বলে উঠল, স্যার, জ্ঞান ফিরেছে। তোয়া পেছন থেকে ভারী কণ্ঠের আওয়াজ এলো, ওর হাত পায়ের বাঁধন খুলে দাও। তোয়া এতক্ষণে নিজের অবস্থান খেয়াল করে ওকে একটা সুন্দর বাগানে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আর এটাও বুঝতে বেগ পেতে হয় না ও কোথায় আছে আর ওকে অপহরণ করার কাজটা কে করেছে। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তুরের কাছ থেকে সবটা শোনার পর আপনার এমন আচরণ দেখে বিন্দুমাত্র অবাক হইনি আমি, ডক্টর রায়ান। তোয়ার কথায় কফির মগে চুমুক দিতে গিয়েও দিল না তীব্র। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠেছে। তোয়া ঠিক পেছনে ছোট্ট একটা পুলের সামনে দাঁড়িয়ে কফি কাপে চুমুক দিতে যাচ্ছিল তীব্র, কিন্তু ওর কথায় থেমে যায়। ওর লোকেদের ইশারা করতে তোয়ার সামনে একটা ছোট টি টেবিল রাখে, আর তোয়ার ঠিক সামনে টেবিলের ওপর পরে একটা চেয়ার। তীব্র গিয়ে কফির মগটা তোয়ার সামনে রাখে, তারপর পায়ের ওপর পা তুলে বসে ডান হাতের কনুই চেয়ারের হাতের ওপর রেখে নিজের ঠোঁটে হাত দিয়ে ওর লোকেদের ইশারা করে। পরক্ষণেই 2টা লোক এসে তোয়ার হাতে পায়ের বাঁধন খুলে দেয়।
বাঁধন খোলা মাত্রই তোয়া উঠে দাঁড়ায়। তোয়া এইরকম বিহেভের আশায় ছিল তীব্রের। ও টেবিলে থাকা কফির মগটা নিয়ে চুমুক দিতে দিতে বলল, তোমাকে নিশ্চয়ই বলতে হবে না আমি কেন তোমাকে এখানে নিয়ে এসেছি। তীব্রের কথায় তোয়া যেতে গিয়েও থেমে যায়। ওর দিকে তাকাতেই দেখে গরম কফি মগের দিকে তাকিয়ে তার বাষ্পভবন দেখছে। প্রচণ্ড রাগ লাগলো। এদিকে এভাবে নিয়ে এসেছে, অন্যদিকে এমন ভাব করছে যেন ওর দাসী, সব কথা মানতে বাধ্য তোয়া। তার উপর এই শীতকালে প্রচণ্ড ঠান্ডা পানি ঢেলে আগ্দিক্ষেতা করে বলা হচ্ছে। রাগে গা জ্বলে যাচ্ছে তোয়ার। তবুও নিজের চোখ বন্ধ করে রাগটাকে শান্ত করে বেশ কড়া গলায় বলল, যদি ভদ্রভাবে কথা বলার ইচ্ছে হতো তাহলে ভদ্রতার সাথে আমি এখানে উপস্থিত হতাম, কিন্তু আপনি সেটা না করে আমাকে যেভাবে এনেছেন সেই পরিপ্রেক্ষিতে এর চেয়ে ভালো ব্যবহার করা আমার রুচিতে বাঁধল। তোয়ার এরকম কথার প্রত্যাশা ছিল না তীব্রের। চোখ মুখ বিরক্তির ভাব স্পষ্ট। এই কথাটা যেন ওর বোকামির পরিচয় দিল। মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তোলা তীব্র তোয়ার কথার সৌজন্যতা রক্ষার্থে একটা হাসি দিল, যা না চাওয়া সত্ত্বেও তাচ্ছিল্যের চিহ্নটা বহন করে। বেশ বিরক্তিকর কণ্ঠেই বলল, তুমি এমন নির্বোধের মতো কথা বলবে তার আশা আমার ছিল না। আমি তোমাকে খুব বুদ্ধিমতী আর চৌকস একটা মেয়ে ভাবি, আর সেই তুমি এমন কথা বলবে মানতে পারলাম না। তীব্রের কথায় কিঞ্চিত ভ্রু কুঁচকালো তোয়া। ওকে যে প্রশংসা বা রিওয়ার্ড দেওয়া জন্য এখানে আনা হয়নি তা ভালো করেই জানে, কিন্তু এ কথার মানে কি? বেশ অস্বস্তি নিয়েই ও বলল, মানে? তীব্র কাপটা রেখে বেশ জোরালো কণ্ঠেই বলল, আমি তোমাকে এখানে কেন এনেছি? আপনি যে কারণে আমাকে আনুন, আমার যে কোনো ক্ষতি করতে পারবেন না তা আমি জানি, আর তাই এ নিয়ে চিন্তিত নই। এছাড়া আমাকে এখানে আনার একটাই কারণ হতে পারে ট্যুরের ব্যাপারে যা হচ্ছে তা নিয়ে কথা বলা। তোয়ার স্পষ্ট উত্তর। কথাটা শুনে বিরক্তির মুখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঠোঁটের সেই হাসিটা বজায় রেখেই ও বলল, ঠিক তাই, আর এজন্য তোমাকে আমার ভালো লাগে। কিন্তু তোমার একটু আগের কথাটা ছেলে মানুষই ছিল যে আমি এভাবে তোমাকে কেন এনেছি এটা তুমিও জানো, আর আমি ডাকলে তুমি আর আমার সাথে কথা বলতে চাইবে না, কারণ আমি তোমার আদরের ছোট বোন জামাই হতে চাইলেও তুমি যে আদর সোহাগে আমাকে বরণ করবে না সেটা আমার অজানা নয়। আশা করি আর কিছু বলতে হবে না। এমনি তোয়া রেগেছিল। এই কথাটা বিস্ফোরিত চোখে ওর দিকে তাকায়। বুঝতে পারে তোয়া কিছু বলবে, তার আগে তীব্র বলে, বসো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, যা আমার খারাপ লাগছে। হাজার হলেও তুমি আমার বউয়ের বড় বোন, মানে তুমি আমার বয়সে ছোট হলেও সম্পর্কে বড়। সো বড়দের কষ্ট দিতে নেই, তাই বসো। প্রথম কথাটা ফানিভাবে বললেও বসো কথাটা চোখ মুখ শক্ত করে বলে। তোয়া রাগ হওয়া সত্ত্বেও বসলো। এই মুহূর্তে অনেকটা বাধ্য ও। তোয়া বসতেই তীব্র একটা লোককে ইশারা করতেই লোকটি মাথা নাড়িয়ে এক কাপ ধোঁয়া ওঠা কফি তোয়ার সামনে রাখলো। তোয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই তীব্র বলল, খেয়ে নাও, এমনি ঠান্ডা, ভালো লাগবে তোমার। চিন্তা করো না, বিষ নেই এতে। ইচ্ছা করছে ছুঁড়ে ফেলে দিতে। সেই উদ্দেশ্যে কফির মগটা ছুলো তোয়া। মুহূর্তেই রাগান্বিত হয়ে অবাক চোখে তীব্রের দিকে তাকালো, কারণ কফি থেকে ধোঁয়া উঠলেও সেটা যে গরম না, ঠান্ডা কফি। তোয়ার অবাক হওয়াটা বুঝে হাসতে নিজের কফিটা রাখতে গিয়েও পড়ে গেল তীব্রের। সরি। কফিটা মুছে আবার বলল, আসলে তোমার মেজাজের যে পরিমাণ গরম হয়ে আছে তাতে ঠান্ডা পানি, ঠান্ডা আবহাওয়া আর আমার ঠান্ডা কথা তোমার মেজাজ শান্ত হবে না, আর এর ওপর যে কথাগুলো বলবো তার জন্য এই ঠান্ডা কফি। সো ড্রিঙ্ক ইট। এই শীতলের মাঝেও এক বালতি পানি দিয়ে ভিজিয়ে এখন আবার কোল্ড কফি দিয়ে আদিক্ষেতা হচ্ছে। এখানে তোয়ার পরিবর্তে যে কারোর মেজাজ গরম হওয়ার কথা। বেশ ঝাঁঝালো কণ্ঠেই বলল, দেখুন মিস্টার রায়ান, বলতে না দিয়ে তীব্র বলে উঠল, তোমার বোনকে চাই আমার, সেটা যে কোনো মূল্যে। তার জন্য
আমাকে যা করতে হবে আমি তাই করতে রাজি আছি। আপনি তুরের সাথে যা যা করেছেন তারপরেও আমাকে এটা বলতে লজ্জা করছে না আপনার? আপনি এতটা নীচ কিভাবে হতে পারেন? ওইটুকু একটা মেয়েকে দিনের পর দিন বন্ধ করে আটকে রেখে বিনা অপরাধে শাস্তি দিতে? শুধু তাই না, একটা মেয়ে যার কিনা নিজের বোঝার বুদ্ধি হয়নি তাকে ভালোবাসার নামে ব্রেন ওয়াশ করে আপনি। আর বলতে পারল না তোয়া, ফুপিয়ে কেঁদে উঠল। তীব্র ওর কথার উত্তরে তেমন কিছু বলল না। নিজের অজান্তেই ভেতরের থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিন্তু তোয়াও দমে থাকার পাত্রে নয়। ও সরাসরি তীব্রকে বলল, আপনার কথা শোনা মানে তুরকে বেঁচে দেওয়া। আমার পক্ষে কোনো ক্রিমিনালের কাছে নিজের বোনকে বাঁচা সম্ভব না। অনেক কষ্ট দিয়েছেন ওকে। আমি বোনকে আর আপনার ভোগের সামগ্রী বানাতে চাই না। কথাটা শুনে তীব্রের রাগ উঠে গেল। ও সামনে থাকা টি টেবিলে একটা লাথি দিয়ে রাগী চোখে তোয়ার দিকে তাকালো। তোয়া ভয়ে নিজের ওড়না মুঠো করে আছে। তোমার জায়গায় যদি আজ অন্য কেউ হতো তাহলে তাকে এখানেই পুঁতে দিতাম আমি চাওয়া সত্ত্বেও তোমায় কিছু করতে পারি না। তার কারণ 1, তুমি তায়ানের ভালোবাসা, আর 2, তুমি তুরের বড় বোন। আর তা না হলে এতদিন তোমার কি অবস্থা হতো তুমি নিজেও জানতে না। আমি খুব ভালো করেই জানি তা। আর এটাও বুঝতে পারছি তুর আপনাকে নিয়ে যা জানে তা সত্য নয়। ওর ধারণা আপনি ওকে হোটেল থেকে কিনে নিজের কাছে রেখেছেন, যেখানে সত্যটা অন্য কিছু। ওর কথা শুনে এটা বুঝেছি ওই লোকগুলো সেদিন ত্যারিয়েতকে খুঁজতে এলেও সেই ত্যারিয়েত তুর না, তোয়া ছিল, মানে আমি। আর আমার বিয়ের দিন আপনার ওপর সন্দেহ ছিল যে তার ফ্রেন্ডকে এত ভালোবাসে সে তার ফ্রেন্ডের ওই অবস্থা দেখে কিছুই করবে না। তা কি করে হয়? তায়ান সুস্থ হওয়ার পর আমার কোথাও না কোথাও মনে হয়েছিল আপনি তুরের খবর জানেন, কিন্তু সেদিন আপনার সাথে কথা বলার পর নিজের ভাবনা ভুল মনে হয়েছিল। কিন্তু কাল তুরের কথা শোনার পর বুঝলাম বিয়ের দিন আমি ঠিকই ছিলাম। ওর কথায় তীব্র চুপচাপ শুনছে। তুরের বয়সী মেয়েরা একটু বেশি আবেগী হয়। তারা জোর, বেপরোয়া আর হ্যান্ডসাম টাইপের ছেলে বেশি পছন্দ করে, যেরকম আপনি। কিন্তু এটা বুঝতে পারে সবচেয়ে বেশি বিপদ সবচেয়ে সুন্দর জিনিসেই লুকিয়ে থাকে। আর তাই নিজের প্রেমের জালে ফেলে ওকে নিজের হাতের মুঠোয় করেছেন। তার উপর আপনি একজন ডাক্তার, তাই এত কিছু করার পরও তুর আপনার দোষ দেখছে না, বরং নিজেকে অপরাধী ভাবছে। বাহ বাহ ডক্টর রায়ান, মানতে হবে আপনাকে। কিন্তু আমি ওর মতো বাচ্চা না যে আপনার মন ভোলানোর কথা ভুলে যাব। একবার ভেবে দেখেছেন ও যখন জানতে পারবে ও যা ভাবে আপনার সম্পর্কে সব ভুল, তখন কি হবে? আপনি ওকে হোটেলের লোকগুলোর থেকে বাঁচাননি, বরং নিজেই ওদের কাছে তুলে দিয়েছিলেন। তখন কি হবে? কথাগুলো বলে ঘৃণার চোখে তীব্রের দিকে তাকালো তোয়া। তীব্র এতক্ষণ চুপ করে থাকলেও এবার নিচের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে তোয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এসব কি তুমি বলবে ওকে? তাহলে এটাও বলো যে আজকে ওর শরীরের কলঙ্কের দাগ লাগার কারণ ওর বোন তোয়া। তোমার শাস্তি হিসেবে ওকে ওর সম্মান হারাতে হয়েছে। তারপর আমিও দেখব ও আমাকে কতটা ঘৃণা করে আর তোমাকে কতটা। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তোলে তীব্র। ওর এমন হাসিতে আর কথায় তোয়ার বুক কেঁপে ওঠে। জিজ্ঞাসু চোখে তীব্রের দিকে তাকাতেই ও বলে ওঠে, এত অবাক হওয়ার কি আছে? তুমি যা করেছো আমিও তাই। তুমি তায়ানের দুর্বলতার সুযোগ নিয়েছো শুধুমাত্র নিজের জেদ পূরণের জন্য। ওর সাথে 3-4 বছর প্রেমের নাটক করেছো, কারণ একটাই, তুমি ওকে প্রপোজ করেছিলে আর ও তোমাকে ফিরিয়ে দিয়েছিল। তাই সুযোগ বুঝে তুমিও তাই করেছো। তাই আমিও ভাবলাম শুধু শুধু 3 মাস বন্দি রেখে কী লাভ। তাই আমিও সেই ভালোবাসাকেই কাজে লাগিয়েছি। আসলে এই ভালোবাসায় অনেক জোর আছে, মেডিসিনের কারণে হোক বা ব্রেন ওয়াশ। পৈশাচিক হাসি দিয়ে বলল তীব্র। এটা দেখে তোয়া বলল, একবারও ফিরিয়ে দেওয়ার ইচ্ছে হয়নি ওকে? হয়নি যে তেমন না,
সেদিন আমি চেয়েছিলাম তুরকে ফিরিয়ে দিতে, কিন্তু দেইনি। তার একমাত্র কারণ ছিল তোমার বিয়ে আটকানো। কারণ আমি বুঝতে পেরেছিলাম তুরের নিখোঁজ হওয়ার জন্য তুমি বিয়ে করোনি। তোমারও কোথাও না কোথাও মনে হয়েছে তুরের নিখোঁজ হওয়ার জন্য তুমিই দায়ী। আর তোমাকে আটকাতে আমি ওকে ফিরিয়ে না দিয়ে ওকে আটকে রেখেছিলাম। আর এমন কোথাও যাতে কোনো দিন ওকে খুঁজে না পাও। তাহলে ওর ব্রেন ওয়াশ করে ভালোবাসার নাটককে ওর এত বড় ক্ষতি করলেন কেন? কেন ওর ছোট্ট মনে এত বড় কালি দিলেন? প্রচণ্ড রাগে কান্না করে দিয়েছে তোয়া। উত্তরটা খুব সোজা। আমি ভেবেছিলাম তায়ান যদি সুস্থ হয় তবে আমি তুরকে ছেড়ে দেব, কিন্তু যদি তায়ানের কিছু হয়ে যায় তাহলে ওকে বন্দি বানিয়ে কষ্ট না দিয়ে মেরে ফেলবো দীর্ঘশ্বাস ছেড়ে। কিন্তু তায়ান সুস্থ হয়ে গেছিল, আর তাই তুরকে ছেড়ে দিতে চেয়েছিলাম ওর কোনো রকম ক্ষতি না করে। তায়ান তো সুস্থ হয়ে গেছিল। তাহলে এবার বেশ রেগে ওর দিকে তাকাই তীব্র। ইচ্ছে করছে তোয়াকে এখানেই শেষ করে দিতে। ও প্রচণ্ড উত্তেজিত হয়ে বলল, কারণ আমার বিশ্বাস ছিল তায়ান তোমাকে ভুলে গিয়ে ঘৃণা করবে, কিন্তু না, সেটা হয়নি। বরং ও তোমার জন্য পাগল হয়ে উঠেছিল। আর তুমিও সেই সুযোগে তায়ানকে ভালোবাসার লোভ দেখিয়ে আবার সবটা নিজের করে নিলে। দোষ করেও যখন তুমি কোনো শাস্তি পেলে না, তাহলে বিনা অপরাধে কেউ শাস্তি পেতেই পারে। তাই তোমার শাস্তি তুরকেই পেতে হলো। মানে হালকা হেসে তোয়ার কাছে যায় তীব্র। তারপর ওর কানে ফিসফিস করে বলে, মানে আর কি? তুমি ভালোবাসার অভিনয়ে তায়ানের প্রাণ নিতে চেয়েছিলে, আর আমি তুরের সম্মান। কারণ ওকে মেরে কি লাভ হতো? আপনি বিস্মিত হয়ে তীব্রের দিকে তাকাই তোয়া। ইয়েস তোয়া, ইয়েস, ঠিক এই কারণেই এখানে দুই জায়গার ভালোবাসাকে ব্যবহার করা হয়েছে। আর ব্যবহারকারী হলো তুমি আর আমি, আর ভুক্তভোগী হলো তায়ান আর তুর। তোমার শিকার হয়ে আমার ফ্রেন্ড প্রাণ হারাতে বসেছিল, আর তোমার বোন কেন আমার শিকার হয়ে নিজের সম্মান হারাবে না? তীব্রের এমন কথাই তোয়া হাঁটু গেড়ে বসে নিচে পড়ে, আর তীব্র এক হাঁটু মুড়ে তোয়ার সামনে বসে বলে, তায়ান যদি এত কিছু করার পরও তোমাকে মেনে নিয়ে বিয়ে করতে রাজি হয়, তাহলে তুরকেও রাজি হতে হবে আমাকে বিয়ে করার জন্য। আমি নিজেকে নির্দোষ বলছি না, আর এটাও সত্যি আমি তুরকে নিজের প্রতি দুর্বল করার জন্য এসব করেছি। হিসেবে আমরা সমান অপরাধী। শাস্তি আমাকে পেতে হলে তোমাকেও পেতে হবে। তীব্রের এমন কথাই তোয়া কিছুই বলতে পারল না। নিচের দিকে দৃষ্টি রেখে ক্রমাগত পানি পড়ছে। এটা দেখে তীব্র নিজের পকেট থেকে রুমাল বের করে টিস্যু দিয়ে তোয়ার থুতনি ধরে ওর চোখে চোখ রেখে বলল, তাই তুরকে আমার কর্মের বর্ণনা দেওয়ার আগে নিজের ইতিহাস বলে নিও যে কেন আমি এসব করেছি। আমি তো একটা পাথর, যেই পাথর ওকে ব্যথা দিয়েছে, আর তুমি সেই পাথরের নিক্ষেপকারী তোয়া। এখন তুমিও বলো যে পাথর তোমাকে ব্যথা দিল সেই পাথরকে তুমি শাস্তি দেবে, নাকি যে মেরেছে তাকে? আর একটা কথা, তায়ানের সাথে তুমি যা করেছো তা জানার পর তুর এমনিতেই তোমার মুখ দর্শন করবে না। এখন কি করবে বাকিটা তোমার ইচ্ছে। তীব্র উঠে দাঁড়ায়, আর তোয়া ওভাবেই বসে থাকতে বলে, মানুষের কর্মের ফল তাকে পেতেই হয়, কিন্তু সেটা তার হয়ে অন্য কেউ পাবে কেন? তোয়া, তুমি এজন্য ওপরওয়ালাকে ধন্যবাদ দাও। সেদিন তুরের জায়গায় যদি তুমি থাকতে তাহলে তোমার কি হতো তা আমি নিজেও জানি না। তোয়া উঠে তীব্রের সামনে যায়, দুহাত দিয়ে নিজের চোখ মুছে স্বাভাবিক হয়ে বলে, অনেক শাস্তি দিয়েছেন ওই মেয়েটাকে, এবার বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে নিয়ে আর শাস্তি দেবেন না। আপনার রাগ আমার ওপর, আমি নিজে আমার দোষ সবার সামনে স্বীকার করব। আপনি যা বলবেন তায়ান আর আমার সম্পর্কে আমি তা মেনে নেব, কিন্তু প্লিজ তুরকে আর কষ্ট দেবেন না, হাত জোর করে বলল তোয়া। এসব বলে কোনো লাভ নেই তোয়া। তখন যা করার আমি রাগের জন্য করলেও আমি ওকে ইউজ করিনি। ওকে যখন নিজের অস্তিত্বের সঙ্গে সংযোগ করেছি তখন ওকে নিজের সঙ্গী করতে চাই, তবে সেটা কোনো রাগ বা অপরাধ বোধ থেকে নয়, নিজের অস্তিত্বের টানে।
যদিও প্রথমে বিয়েটা ওর ওপর অন্যায়ের ক্ষতিপূরণ হিসেবে করতে চেয়েছি, কিন্তু ও যখন পালিয়ে গিয়েছে তখন বুঝেছি শুধুমাত্র রাগের কারণে ওর সাথে নিজেকে জড়ায়নি। অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কিন্তু কোনো কিন্তু নয় তোয়া, তুমি আমাকে জড়িয়ে যদি কোনো রকম আইনি ব্যবস্থা করো তাহলে আমার কিছু করতে পারবে না, কারণ প্রতিটি প্রমাণ তুরের বিপরীতে সাক্ষী দেবে। যে কালি মুছবার জন্য আমি বিয়ে করতে চাইছি সেই কালি সারা দুনিয়ায় তুরকে দেবে, কিন্তু সেটা আমাকে না, তুরকে। কারণ সবাই জানে তুরের বিএফের সাথে পালিয়েছে, আর সে শানি। পুলিশ রেকর্ডেও তাই আছে। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা না করলেও আমাকে ফাঁসানোর মতো প্রমাণ তুর চাইলেও দিতে পারবে না। পরন্তু ফ্রড কেসে তোমাদের ফ্যামিলির মান সম্মান যাবে, আর তুরের গায়েও দাগ লাগবে, যা আমি চাই না। আমি ঝামেলায় গিয়ে কোনো কিছু করতে চাই না। তুমি বুঝদার, আশা করি বাকিটা তোমায় বোঝাতে হবে না। তাই আমার আর তুরের বিয়ের কথা নিজের ফ্যামিলিকে বলো, তুরকে আমি দেখে নেব। তো আর কিছু বলতে পারে না, বেরিয়ে আসে তীব্রের বাড়ি থেকে। তীব্রের কথাই যুক্তি আছে। এখন যদি এ নিয়ে কিছু করতে যাই তাহলে সম্মানহানি তুরের হবে। তাছাড়া বাবা মা চাচা চাচি সবাই যদি সত্যটা জানে তাহলে কি হবে? তাছাড়া তুরও চায় তীব্রের কাছে যেতে, হোক সে মিথ্যে ধোঁকা। যদি ওকে সুখে রাখে তাহলে কোনো মানেই নেই বাধা দেওয়ার। রাস্তায় হাঁটছে আর ভাবছে তোয়া। তোয়াকে বের হতে দেখে তীব্র একটা মুড নিয়ে পায়ের উপর পা তুলে চেয়ারে বসলো। তারপর একটা সিগারেটে ধরিয়ে তাতে একটা টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়লো। ঠোঁটের কোণে রহস্যময় একটা হাসি ফুটিয়ে তুলে নিজেকেই বলল, এজন্যই হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, কারণ তাদের কোনো কিছু বোঝানো হলে বুঝে যায়। কেউ আদরে বোঝে তো কেউ ধমকিতে। আমার পিচ্চি বউয়ের বড় বোন তো রাজি। এবার দেখা যাক আমার বউটা কি করে। চলবে।